স্বাগতম। ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আমাদের আজকের ভিডিওর শিরোনাম মহাভারত প্রসঙ্গে 10টি প্রশ্ন। মহাভারত সত্য কি মিথ্যা সে প্রশ্ন করব না, কারণ মহাভারতের ভক্তরা এ প্রশ্ন পছন্দ করবে না। কিন্তু তারা নিজেরাই যখন এ প্রশ্ন করে, তখন তারাই আবার নানা রকম সাতপাঁচ বলে প্রমাণের চেষ্টা করে যে মহাভারতের প্রতিটা কথা, কাজ এবং ঘটনা সত্য। তারা একদিকে বলে যে এটি একটি মহাকাব্য, অন্যদিকে আবার বলে থাকে যে এর সবই সত্য, মহাসত্য। কাব্য অথচ সত্য। ভক্তদের মনের এরকম অবস্থায় যুক্তি চলে না, ভক্তির তোরে সব কিছু ভেসে যায়। ভারতবর্ষ কাব্যের দেশ। মহাভারতের মহারূপকাব্য যাদের দিয়ে শুরু হয়েছে, সেই ঋষি বিশ্বামিত্র এবং তার পরকীয়া অপ্সরা মেনকার অবৈধ সন্তান শকুন্তলা, আবার শকুন্তলার অবৈধ সন্তান ভরত। দুষ্মন্তের সাথে শকুন্তলার মিলন হয়েছিল বিয়ের পূর্বে, গান্ধর্ব মিলনে গান্ধর্ব বিবাহ। প্রথম মিলনের পরে তারা স্বামী স্ত্রী, কিন্তু প্রথম মিলন মহাভারত মতেও বৈধ নয় এবং ওই মিলনের সন্তানও বৈধ নয়। অর্থাৎ ভরত দুষ্মন্তের অবৈধ সন্তান এবং এই ভরতের নামেই মহাভারত। ভারতবর্ষ নামটাও ভরতের নামে। ভারতবাসী হিসেবে নিজের প্রতি করুণা বোধ করছি, কিন্তু প্রশ্নটা অন্যত্র। মেনকা স্বর্গের অপ্সরা, অপ্সরার মিলন হয় কিন্তু সন্তান হয় না। মেনকার সন্তান হলো কিভাবে? মহাভারতের ব্যাপারে এরকম কয়েক হাজার প্রশ্ন করা যাবে। আমি এখানে মাত্র 10টি প্রশ্ন করব। যেমন, প্রশ্নগুলো আমরা উল্টা দিক থেকে শুরু করব। প্রশ্ন 10। মহারাজ শান্তনু ভরতের পুত্র নন। ভরত তার নিজ পুত্রদের বঞ্চিত করে সাধারণ নাগরিক শান্তনুকে উত্তরাধিকারী নিয়োগ করেন, তথাপি তাকে ভরত বংশীয় বলা হচ্ছে কেন? বংশধারার জন্য মহাভারতকে কোনো নতুন সংজ্ঞা দিয়েছে, নাকি মহাভারতকার বংশ কি তা জানতেন না? ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুজনের একজনও বিচিত্র বীর্যের পুত্র নন, ব্যাসদেবের পুত্র। বিচিত্র বীর্যের মৃত্যুর পর তার দুই রানী অম্বিকা আর অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করেন সত্যবতীর জারজ সন্তান ব্যাসদেব। মাতা সত্যবতী তাকে দিয়ে এই কাজ করিয়েছেন, কারণ হস্তিনাপুরের সিংহাসন রক্ষার জন্য উত্তরাধিকারী দরকার ছিল। অথবা অম্বা আর অম্বালিকার গর্ভে জন্ম নেয় ধৃতরাষ্ট্র আর পাণ্ডু। না, দুজনের একজনও বিচিত্র বীর্যের ঔরসজাত সন্তান নয়। বিচিত্র বীর্যের বংশধারা বলে তাদেরকে কেন মনে করা হচ্ছে? কেনই বা তারা বিচিত্র বীর্যের উত্তরাধিকারী হলো? কিভাবে হলো? যুধিষ্ঠির ও তার অপর 4 ভাইয়ের কেউই মহারাজ পাণ্ডুর ঔরসজাত সন্তান নয় বিধায় তারা কেউই পাণ্ডব নয়। তাদেরকে পাণ্ডব বলা হচ্ছে কেন? একজন ঋষির অভিশাপে পাণ্ডু স্ত্রী সঙ্গমে অক্ষম হওয়ার পর তার রানী কুন্তী ও মাদ্রী অন্য পুরুষের বরে গর্ভবতী হয় এবং সন্তান লাভ করে। কুন্তীর গর্ভে যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র, ভীম বায়ুপুত্র, অর্জুন ইন্দ্রপুত্র এবং মাদ্রীর গর্ভে নকুল ও সহদেব যথাক্রমে অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র। এরা কি করে পাণ্ডব হলো? 7. দুর্যোধন এবং তার 99 ভ্রাতার জন্ম পদ্ধতি অবাস্তব। গান্ধারীর প্রসবিত 100 ডিম্বাণু কুলুগুরু কৃপাচার্য কিভাবে মানুষে পরিণত করলেন তার ব্যাখ্যা মহাভারতে নাই কেন? কৃপাচার্য কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসক ছিলেন না,
তিনি একজন টোলের পণ্ডিত, ধর্মশাস্ত্রবিদ। কি করে তিনি এই অসাধ্য সাধন করলেন? এটা তো তার জ্ঞান এবং কর্মপরিধির আওতায় পড়ে না। মহাভারতের কবির কি এটা খেয়াল ছিল না? 6, দাসীর পুত্র বিদুর কি করে মহারাজ ধৃতরাষ্ট্র এবং মহারাজ পাণ্ডুর ভাই হলো? কেনই বা তাকে মহামন্ত্রীর পদে বসানো হলো? বর্ণবাদী সমাজ যেখানে কর্ণের মতো মহাবীরকে ক্ষত্রিয় হিসেবে মানতে নারাজ, সেখানে বিদুরের মতো দাসীপুত্র রাজপুত্রদের সাথে একত্রে বিদ্যা লাভই বা কি করে করল? মন্ত্রীর আসনেই বা কি করে বসল? মহাভারতের রচয়িতা কি হুঁশ হারিয়ে ফেলেছিলেন? মহাভারতে শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবানের মর্যাদা দেওয়া হয়েছে, আবার সেই তাকেই কেন দুই বিবদমান গোষ্ঠীর মধ্যে দ্বিতীয়ের কাজে নিয়োগ করা হলো? তিনিই বা এ কাজ নিজের বলে গ্রহণ করলেন কেন? অবতারই বলুন আর ভগবানই বলুন, এত নিচে তাকে নামানো কি ঠিক হলো? রথের চেয়ে সারথীর মর্যাদা কম। শ্রীকৃষ্ণকে কেন অর্জুনের সারথি বানানো হলো? অর্জুনের মর্যাদা কি শ্রীকৃষ্ণের চেয়ে বেশি? সারথীর পুত্র বলে কর্ণকে যেখানে দ্রৌপদীর স্বয়ম্বরে অংশগ্রহণ করতেই দেয়া হলো না, সেখানে শ্রীকৃষ্ণের মতো ব্যক্তিত্ব সম্পন্ন রাজা ও অবতার বা ভগবানকে কুরুক্ষেত্রের যুদ্ধে সারথীর আসনে বসানো হলো কেন? ওইটি কি অবতারের বসার জায়গা? এতে কি অবতারকে অপমান করা হয়নি? 3, পরশুরাম গত হয়েছেন সত্য যুগে, রাম গত হয়েছেন ত্রেতা যুগে। মহাভারত দাপর যুগের কাহিনী বর্ণনা করছে। দেবব্রত, ভীষ্ম এবং কর্ণ দুজনেই দাপর যুগের লোক। কি করে তারা পরশুরামের শিষ্য হলো? কি করে পরশুরাম রাজকুমারী অম্বার পক্ষ নিয়ে ভীষ্মের সাথে যুদ্ধে অবতীর্ণ হলো? পরশুরাম স্বয়ং অবতার, উপরন্তু ভীষ্মের গুরু। কি করে ভীষ্ম পরশুরামকে যুদ্ধে হারালো? মহাভারত কি এটা ঠিক বলেছে? কঠোর তপস্যার বিনিময়ে অর্জুনকে যে ব্রহ্মাস্ত্র লাভ করতে ইন্দ্রপুরীতে যেতে হলো এবং অপ্সরার সাপে 1 বছর নপুংসক থাকতে হলো, সেই একই শক্তি সম্পন্ন ব্রহ্মাস্ত্র অশ্বত্থামা কি করে বিনা সাধনায়, বিনা তপস্যায় ইন্দ্রপুরীতে না গিয়ে লাভ করলো? অশ্বত্থামা কি অর্জুনের চেয়ে বড়? কিসে বড়? ব্যাসদেব, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর, কর্ণ, পঞ্চপাণ্ডব এদের কেউই কারো ঔরসজাত সন্তান নয়। প্রত্যেকেই জন্মলাভ করেছে কারো না কারো বরে। ঔরস ছাড়াই যদি সন্তান হতে পারে, তাহলে সংশ্লিষ্ট মাতাদেরকে বরদানের জন্য পুরুষের কেন দরকার হলো? বরদানকারী প্রত্যেকেই তো পুরুষ এবং প্রত্যেকেই নিজ নিজ নারীকে বরদান করেছে গোপনে, নিভৃতে। ব্যাপারটা কি? আসল কাজটা গোপন করা হচ্ছে, তাই তো? কিন্তু এই গোপনীয়তা কেন? তখনকার সমাজে বিয়ে বহির্ভূত সন্তান সম্মান পেত না, সমাজের স্বীকৃতি পেত না, এই তো? না অন্য কিছু? মহাভারত যিনি রচনা করেছেন সেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। সংক্ষেপে ব্যাসদেব পরাশর মুনির বরে সত্যবতীর গর্ভে জন্ম লাভ করেছেন। কুমারী সত্যবতী গর্ভধারণ করলেন একজন পুরুষের গোপন বরে। এরকম বর প্রাচীন ভারতে অহরহই ঘটেছে। সাক্ষী মহাভারত এবং রামায়ণ। প্রাচীন ভারতের কুমারী যুবতীদের প্রতি ব্রহ্মচারী মুনি ঋষিদের এতটা কৃপার কারণ কি ছিল? এইসব কৃপার কাহিনীকে ইতিহাস নাম দিয়ে এত বড় একখানা মহাকাব্য রচনার পশ্চাতেই বা কি কারণ ছিল? মুনি ঋষিদের কাজ ধর্ম পালন। মহাভারত ধর্মরবে 10 দিক মুখরিত করে ফেলল। ধর্ম মানে কি মুনি ঋষিদের পক্ষ থেকে কুমারী যুবতী নারীর প্রতি এইসব কৃপা করুণার কাহিনী? সুপ্রিয় বন্ধুগণ, আমার এই প্রশ্নগুলোর জবাব কারা জানা থাকলে জবাব দিন। জবাব না থাকলে স্বীকার করুন যে মহাভারত একটি কাব্য ছাড়া আর কিছু নয় এবং এর বিষয়বস্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
Mm-hmm.